রিপাবলিক টিভি, আনন্দবাজারের মতো বড় বড় মিডিয়াগুলো তারা পরিকল্পিতভাবে এই গুজব ছড়িয়ে যাচ্ছে এবং এদের গুজবের মাত্রা এত ভয়ঙ্কর যে শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তারা প্রচার করতেছে 10ই নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে রাস্তায় লাখ লাখ আওয়ামী লীগের লোক, ওদিকে ইউনুস পালিয়ে গেলেন ফ্রান্সে। আনন্দবাজার পত্রিকার মতো একটা ঐতিহ্যবাহী পত্রিকা অনবরত গুজব ছড়িয়ে যাচ্ছে। আমি তাদের হেডলাইনটা আমি আপনাদের একটু দেখাই। দেখুন, তারা আজকে হেডলাইন করেছে ফাফরে ইউনুস সরকার। এই পৃথিবীতে যত জটিল এবং কুটিল বিষয় আছে তার চেয়ে সবচেয়ে জটিল এবং কুটিল বিষয় হচ্ছে মনে রাজনীতি। এই রাজনীতির রূপ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয়। এখন যেমন একটু পরেই তেমন তার একটু পরে আরেক রকম। তো এই কারণে বলছি যে আমি পুরোপুরি বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন। একটা খবর পড়ে শোনাই, সেটা হচ্ছে যে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ। বৃহস্পতিবার মানে আজকে সকাল 10টায় গুলশানে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলদিনের বাসায় ঘণ্টাব্যাপী এই বৈঠক শুরু হয়। এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলদিনের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান যে বৃহস্পতিবার সকাল 10টায় গুলশানে বোলদিনের বাসায় ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মার্কিন রাষ্ট্রদূতের বাসায় চা খেতে যান। সাইরুল বলেন যে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এই যে বলেছেন যে বৈঠকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়, এই তো গদ বাঁধা কথা। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এগুলো বহু শুনছি। হাসিনার আমলেও বলতো যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আসলে এটা কি? ইট ডাজন্ট মিন এনিথিং। কিন্তু এই বৈঠকে আসলে কি ব্যাপারে আলোচনা হয়েছে? হঠাৎ করে কেন এই মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এই বিএনপির প্রভাবশালী 3 নেতাকে তাদের দূতাবাস আমন্ত্রণ জানালো? আসুন আমরা সেবার একটু বিশ্লেষণ করি। তাহলে আমরা একটু শুরু থেকে শুরু করি। দেখুন, এগুলো কোনো গোপন বিষয় না। আমি যদি আপনাদেরকে একটু এই দৈনিক পত্রিকার যেগুলো প্রকাশিত পত্রিকা, এইসব পত্রিকার কিছু খবর পর্যায়ক্রমে আপনাদের কাছে তুলে ধরি, আপনাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা না বোঝার মতো কিছু বিষয় না। প্রথমেই চলে যাই 6 নভেম্বর। আজকে হচ্ছে 14 নভেম্বর, তো 6 নভেম্বর চলে যাই। তো এই 6 নভেম্বর কি হয়েছিল? এই 6 নভেম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ ছিল যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন। এবং এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বিজয়ী হওয়ার পরই আমরা দেখেছি যে খুবই উচ্ছ্বাস, বিশেষ করে আওয়ামী লীগের ভিতরে খুবই উচ্ছ্বাস। এবং শেখ হাসিনার একটা ফোনালা ফাঁসা হয়েছে। শেখ হাসিনা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তোমরা যাবে, তারপরে কেউ ডোনাল্ড ট্রাম্পের ছবি ভাঙচুর করবে, তোমরা ছবি তুলবা, আমার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের লিঙ্ক আছে, ওই লিঙ্কে আমি পাঠিয়ে দেবো। এবং আমরা এও জানি যে এই ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করার জন্য আওয়ামী লীগ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে। বিশেষ করে এই যে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো হিন্দুদের উপর অত্যাচার নিয়ে, এটার জন্য কিন্তু ওই লবিং ফার্মের অবদান আছে, যে লবিং ফার্মকে সজীব ওয়াজেদ জয় অনেক টাকা দিয়ে বসতেছে এবং খুব সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওই লবিং ফার্মের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সুতরাং এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার কারণে ভারতও খুশি, আওয়ামী লীগও খুশি। স্বভাবতই ডক্টর ইউনুস এবং বিএনপি একটু নীরব, কারণ ইউনুসের সঙ্গে বাইডেনের যে সম্পর্ক ছিল, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক অতটা ভালো না। এবং এও শুনলাম যে ট্রাম্প কিন্তু বলেছেন একবার যে কোথায় সেই মাইক্রো ক্রেডিটের লোকটা, তিনি তো আমাকে পরাজিত করার জন্য হিলারিকে নাকি টাকা দিয়েছিলেন, এরকম বলেছে। তো এখন স্বভাবতই খুশি না বিএনপি এবং ইউনুস। তারা চেয়েছিল যে বাইডেন ক্ষমতা থাকুক, কারণ তাদের মতে যে বাইডেন যেভাবে এই ভারতের অশুভ দৃষ্টি থেকে, ভারতের অশুভ নজর থেকে বাংলাদেশকে সেফ রাখতো, ট্রাম্প হয়তো সেটা করবে না। ট্রাম্প হয়তো ভারত যাই করুক না কেন, ট্রাম্প হয়তো ওই ধরি মাছ নাচুই পানি এর কটা ভান করবে। যদিও ট্রাম্প এখনো ক্ষমতা গ্রহণ করেনি, ট্রাম্পের ক্ষমতা গ্রহণ করতে আরো 1-1.5 মাস অন্তত বাকি আছে, 1.5 মাসেরও বেশি সময়। বাট তারপরও ট্রাম্প তো অন্তত 2 মাস পরে বা 1.5 মাস পরে ক্ষমতায় আসবে, তাই না? এখনো প্রেসিডেন্ট বাইডেনই ক্ষমতায় আছে। তো এখন বিএনপি চিন্তা করলো যে এমত অবস্থায় তো আসলে একমুখী হয়ে থাকা ঠিক না। এবং আপনারা জানেন যে যেহেতু সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলেই ধরে নেওয়া হয়, এই কারণে কিন্তু বহির্বিশ্বের প্রতিটা দেশের কিন্তু বিএনপির দিকে চোখ আছে। যেসব দেশগুলো যদি বিএনপিকে চেরানোর দাম দিত না, তারাও কিন্তু এখন বিএনপিকে আমন্ত্রণ জানাই, বিএনপির সঙ্গে কথা বলতে চায়। তো এই সূত্র ধরে কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরই বিএনপির উপর চীনের আমন্ত্রণ ছিল, ভারতেরও আমন্ত্রণ ছিল, সবারই আমন্ত্রণ আছে, কিন্তু বিএনপি একটু বুঝে শুনে করছে। তো দেখেন আপনারা, 6 তারিখে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী বলে ঘোষণা এলো, 7 তারিখে কি করলো,
7 তারিখে দ্রুত চীনের টিকিট কেটে বিএনপি একটি প্রতিনিধি দল চীন সফর করলেন। এখানে লিখেছে যে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বেলা 3টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সে করে ঢাকা থেকে রওনা হলেন এই প্রতিনিধি দলটি। এই প্রতিনিধি দলে আরো রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনিন্দু ইসলাম অমিত এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহবুবা হাবিবা। তো বিএনপির এই প্রতিনিধি দল তারা চীনে গেলেন এবং চীনে গিয়ে তারা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। স্বার্থ সংশ্লিষ্ট বলতে তো আসলে একটাই, চীন কেন বিএনপিকে আমন্ত্রণ জানালো। চীন বিএনপিকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের উপর থেকে ভারত এবং আমেরিকার প্রভাব হ্রাস করা। ইন্টারন্যাশনাল পলিটিক্সে যে যে যার যার বিষয় চিন্তা করে ভাই, এখানে কেউ বন্ধু না কেউ শত্রু না, সবাই চায় সবার নিজের স্বার্থ। এই অঞ্চলে চীন অবশ্যই চায় যাতে আমেরিকা এবং ভারত দূরে সরে যায়, এটাই চীনের স্ট্র্যাটেজি। যদিও বলা হয় যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কিন্তু এটাও তো সত্য যে চীন বিএনপিকে বলেছে তোমাদের যা লাগে আমরা দেব, কোনো সমস্যা না, তোমাদের পাশে আছি, কিন্তু ভারত এবং আমেরিকাকে দূরে সরিয়ে রাখো। এবং বিএনপিও চিন্তা করেছে যে এতদিন যেভাবে প্রেসিডেন্ট বাইডেন গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় এবং বিএনপির পক্ষে এবং বর্তমান সরকারের পক্ষে যেভাবে কাজ করে চলেছে, ডোনাল্ড ট্রাম্প আসলে সেই কাজটা হয়তো তিনি নাও করতে পারেন, এবং না করার কারণে বিএনপি তার স্ট্র্যাটেজি পরিবর্তন করে এই চীন সফরে গেল। হয়তো যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট না হয়ে কমলা হ্যারিস প্রেসিডেন্ট হতেন, হয়তো বা বিএনপি চীন সফরে যেত না। কারণ বিএনপি একটু আনসিকিউর ফিল করতেছে যে ট্রাম্পের প্রশাসনকে আসলে বিশ্বাস করা যায় না। যেহেতু ট্রাম্প এবং মোদি ভালো বন্ধু, কাজে ট্রাম্প কিন্তু হয়তো ওভাবে আর বাংলাদেশকে এই ভারতের অশুভ ছায়া থেকে প্রোটেকশন দিব না। ঠিক এই কারণেই বিএনপি তার প্রতিনিধি দলকে চীনে পাঠিয়েছে, এবং অবশ্যই চীন বলেছে যে এই অঞ্চল থেকে আমেরিকা এবং ভারতকে দূরে সরিয়ে রাখতে হবে। এবং বিএনপির আরেকটা বড় চিন্তাও আছে, সেটা হচ্ছে যে ভারত থেকে ইতিহাসের নিকৃষ্টতম যেসব গুজবগুলি ছড়ানো হচ্ছে একের পর এক, হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রথম যেসব গুজব ছড়ানো হচ্ছিল, তখন আমরা মনে করতাম যে মনে হয় এই গুজবটা কিছুদিন পরে এমনি থেমে যাবে। এখন হাসিনা পালিয়ে গেছে গরম 5ই আগস্টের পরে আর কি, কিন্তু আমরা দেখলাম যে না, এই গুজব অনবরত কন্টিনিউ করতেছে, এবং রাষ্ট্রায়ত্ত বিভিন্ন জাতীয় মিডিয়াগুলো, রিপাবলিক টিভি, আনন্দবাজারের মতো বড় বড় মিডিয়াগুলো তারা পরিকল্পিতভাবে এই গুজব ছড়িয়ে যাচ্ছে। এবং এদের গুজবের মাত্রা এত ভয়ঙ্কর যে শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তারা প্রচার করতেছে 10ই নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে রাস্তায় লাখ লাখ আওয়ামী লীগের লোক, ওদিকে ইউনুস পালিয়ে গেলেন ফ্রান্সে। আনন্দবাজার পত্রিকার মতো একটা ঐতিহ্যবাহী পত্রিকা অনবরত গুজব ছড়িয়ে যাচ্ছে। আমি তাদের হেডলাইনটা আমি আপনাদের একটু দেখাই। দেখুন, তারা আজকে হেডলাইন করেছে, ফাফরে ইউনুস সরকার, সুর চড়াচ্ছে ছাত্ররা, ফের রাজনৈতিক ডামাডোল বাংলাদেশে। আন্দোলনের সময় শেখ হাসিনার পুলিশের গুলিতে যে ছাত্ররা আহত হয়েছেন, তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না, এজন্য তারা রাস্তাঘাটে বিক্ষোভ করতেছেন। এই কারণে নাকি ফাফরে ইউনুস সরকার, ছাত্ররা নাকি সুর চড়াচ্ছেন, আবার রাজনৈতিক ডামাডোল নাকি বাংলাদেশে ভয়াবহ। এই আওয়ামী লীগের আমলে কিন্তু এইসব গুজবগুলো প্রচার করা হতো। এই আওয়ামী লীগের কিন্তু বড় সম্বলই ছিল গুজব, এবং এই আওয়ামী লীগ রাষ্ট্রীয় পয়সা খরচ করে গুজব সেল বানিয়েছিল যার নাম সিআরআই, এবং সেই গুজব সেলের প্রধান তন্ময়, সেই তন্ময়কে তিতাস গ্যাসের চেয়ারম্যান বানানো হয়েছিল। যদিও ওই তন্ময় 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনিও পালিয়ে যান। তো সেই আওয়ামী লীগ সেই গুজবের ধারাবাহিকতা বজায় রেখে কিভাবে এই 5ই আগস্ট গণহত্যা চালিয়েছে, মাপ চাইবে, ক্ষমা চাইবে, নিজেদেরকে শুধরাবে, তা না করে নতুন নতুন গুজব ভারতীয় সরকারের সহায়তায় তারা এগুলো করে। আমি অনেকবার বলেছি, ভারত রাষ্ট্রের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের ক্ষোভ হচ্ছে ভারত সরকারের বাংলাদেশ নীতির প্রতি। তো এইসব পরিবর্তিত পরিস্থিতিই বিএনপি চিন্তা করেছে যে আমাদেরকে চীনের সঙ্গেও বন্ধুত্ব রাখা উচিত। আমাদের সঙ্গে চীনের সঙ্গে বন্ধু থাকবে, আমাদের সঙ্গে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব থাকবে, ভারতের সঙ্গে আমরা আমেরিকার মাধ্যমে হয়তো যোগাযোগ রাখবো, কিন্তু ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকবে, এটা থাকতেই হবে। এই ধরনের নীতির কারণেই আসলে আমেরিকা একটু ক্ষুব্ধ হয়েছে, কারণ আমেরিকাতে এখনো কিন্তু বাইডেন তিনি প্রেসিডেন্ট আছেন। এবং বিএনপির এই প্রতিনিধি দল কেন চীন সফরে গেল, এবং চীন সফরে গিয়ে কি কথা হলো, এবং এই চীন বাংলাদেশের প্রতি কতটুকু ভয়ঙ্কর, এবং বিএনপিকে আসলে ভারত এবং আমেরিকার যে কোয়াড, এই কোয়াডের প্রতি যে বিশ্বস্ত থাকা উচিত, এবং এই ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি আছে তার আওতাধীনে থাকা উচিত, মোটা দাগে এইসব বিষয় বিএনপিকে বোঝানোর জন্যই মূলত আমেরিকা বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে।
এর পিছনে আরেকটা কারণ হচ্ছে যে সামনের দিকে বিএনপি ক্ষমতায় আসতে চায় এবং সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা অনেকের মতো আমিও মনে করি। তো বিএনপি ক্ষমতায় আসলে আসলে এই বিএনপির স্ট্র্যাটেজিটা কি হবে, ভারতের প্রতি বিএনপি দৃষ্টিভঙ্গি কি হবে, আমেরিকার প্রতি বিএনপি দৃষ্টিভঙ্গি কি হবে, চায়নার প্রতি বিএনপি দৃষ্টিভঙ্গি কি হবে, এইসব বিষয় নিয়ে সম্যক ধারণা পাওয়ার জন্যই কিন্তু এই বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আজকে মির্জা ফখরুলের সঙ্গে আলাপ করে মূলত এই মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি এই ধারণাটা পাওয়ারই চেষ্টা করবেন। চেষ্টা করার পরে তিনি এই ধারণাটা পাঠিয়ে দেবেন ওয়াশিংটনে, যারা পররাষ্ট্র মন্ত্রক স্ট্র্যাটেজি ঠিক করে তাদের দিকে। তখন তারা আবার সিদ্ধান্ত নেবেন যে আসলেই বিএনপিকে সহযোগিতা করা যায় নাকি প্রফেসর ইউনূসকে বলতে হবে যে তুমি তোমার শাসন আর একটু কন্টিনিউ করো, আমরা দেখি নতুন করে কি করা যায়। কারণ প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থ দেখে। এই অঞ্চলে আমেরিকার স্বার্থ হচ্ছে ভারতের সঙ্গে মিলে কাজ করে চীনকে দমন করা, এবং তারা তাদের মার্কিন স্টেট ডিপার্টমেন্টের স্ট্র্যাটেজিতে বলেছে গত বছর যে আমেরিকা চায় ভারতকে এই অঞ্চলের রিজনাল লিডার বানানো। তাদের সে স্ট্র্যাটেজি আছে, এবং নিঃসন্দেহে ভারত আমেরিকার সম্পর্ক বাংলাদেশ থেকে অনেক মূল্যবান, কোন সন্দেহ নেই, আমরা ছোট দেশ। সুতরাং সেই আলোকে আমেরিকা তার সিদ্ধান্ত নিবে। যদিও এই বাংলাদেশ প্রশ্নে আমেরিকা এবং ভারতের ভিতর তীব্র মতভেদ ছিল, শুধু এটা বাইডেন প্রেসিডেন্ট থাকার কারণে, কারণ বাইডেনের অগ্রাধিকার ছিল গণতন্ত্র এবং মানবাধিকার। সুতরাং এই হাসিনার পতনের পিছনে কিন্তু আমেরিকার নৈতিক সমর্থন ছিল, যদিও এটা ভারত চায় না, কিন্তু আমেরিকা চাইতো। কারণ হাসিনার ক্রমাগত গণতন্ত্রহীনতা এবং মানবাধিকার লঙ্ঘন বাইডেন আর নিতে পারতেছিল না। কিন্তু যেহেতু হাসিনা পালিয়ে গিয়েছে, হাসিনার নাই, সুতরাং এখন আমেরিকা এবং ভারত মিলে তারা চাচ্ছে যে নতুন সরকারটা গণতান্ত্রিক সরকার হোক এবং আমেরিকা এবং ভারতের পারপাস সার্ভ করুক। ওদিকে চীন চাচ্ছে যে না, তারা আমার পারপাস সার্ভ করুক। তো এইসব বিষয় কিন্তু এই বিএনপিকে নিয়ে আমেরিকা এবং চীনের একটা টানটানি চলতেছে। তো যেহেতু বিএনপির প্রতিনিধি দল চীন সফর করে এলো, এই কারণে আমেরিকা তাদের উদ্বেগ প্রকাশ করার জন্য এবং ক্ষমতায় গেলে বিএনপির স্ট্র্যাটেজি কি হবে এটা জানার জন্যই মূলত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অবশ্যই তার স্ট্র্যাটেজি বলেছেন বা বিভিন্ন কৌশল নিয়ে কথা বলেছেন। তো সেই আলোচনার উপর ভিত্তি করেই আমেরিকা এবং ভারত বিএনপির প্রতি তাদের সিদ্ধান্ত কি সেগুলো আলোচনা করে তারা ঠিক করবেন। এবং এখানে আরো বহু কিছু ব্যাপার স্যাপার আছে, এবং আমেরিকা ঠিক করবেন যে তারা আসলে কি করবেন। এখন ফলাফল কি হতে পারে, যদি আমেরিকা এই বিএনপির বক্তব্যে সন্তুষ্ট না হয়, তাহলে তারা করতে পারে কি, তারা হয়তো নির্বাচনটা একটু ডিলে করার চেষ্টা করতে পারে। তারা হয়তো আমি জানি না তারা হয়তো বিএনপিকে বিভিন্নভাবে অসহযোগিতা করতে পারে। আর যদি সন্তুষ্ট হয় তাহলে হয়তো তারা চাইবে যে নির্বাচন দ্রুত হয়ে যাক, বিএনপি ক্ষমতায় আসুক। আবার যদি এমনও হয় যে তারা সন্তুষ্ট না অসন্তুষ্ট না, তারা চিন্তা করে একটু দেখি, তাহলে তারা অত চুপ থাকবে। তবে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা দেশ ভূরাজনৈতিকভাবে প্রত্যেকটা দেশই তার নিজের স্বার্থে কাজ করে, তারা কিন্তু বাংলাদেশের স্বার্থে কাজ করে না। এটা আমাদেরকে বুঝতে হবে। এবং মোটা দাগে আমার বক্তব্যের উপসংহার হলো যে এই বিএনপির চীনের দিকে ঝুঁকে যাওয়াকে আমেরিকা ঠিকভাবে নিতে পারেনি, এবং এই ব্যাপারে উদ্বেগ জানাতেই আমেরিকা মূলত বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু এবং শামা আওয়াজকে নিয়ে তাদের কনসার্ন প্রকাশ করেছে এবং বিএনপির মনোভাব জানার চেষ্টা করেছে।